সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য আজ স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জনাব এবিএম মোশাররফ হোসেন। আপনাকে স্টুডিও স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা জানেন ফ্রন্ট পেজ মূলত দিনের যে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদগুলো প্রচারিত হয়ে থাকে সেগুলোকে আমরা বিশ্লেষণ করে থাকি। তাই আলোচনা শুরুর আগে শুরুতেই আমরা দেখে নেব বিভিন্ন পত্রপত্রিকার সংবাদ শিরোনাম। শুরুতেই প্রথম আলো, তাদের প্রধান হেডলাইন, রাজনীতিতে উত্তাপ, আজ যমুনায় জরুরি বৈঠক। সন্ধ্যা 7:30টায় বিএনপি, বিকেল 4:30টায় জামাত এবং সন্ধ্যা 6:30টায় এনসিবির সঙ্গে বৈঠক। আরেকটি শিরোনাম করেছে তারা, মিছিল থেকে জাপার কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, আগুন, নুরুল হকের মাথায় আঘাত, নাকের হাড় ভেঙে গেছে। দৈনিক আমার দেশের প্রধান শিরোনাম, নিরাপত্তা বাহিনীর বেপরোয়া হামলার বিরুদ্ধে ক্ষুব্ধ প্রতিবাদ, শঙ্কামুক্ত নন নূর, 6 সদস্যের মেডিকেল বোর্ড গঠন। আদানির লুটপাট বহাল রাখতে বন্ধ পটুয়াখালী বিদ্যুৎ কেন্দ্র। দৈনিক ইত্তেফাকের প্রধান শিরোনাম, নূরের ওপর হামলায় নিন্দা, সরকারের বিবৃতি, নির্বাচন বানচালের ষড়যন্ত্র দৃঢ়ভাবে প্রতিহত করা হবে। আরেকটি শিরোনাম করেছে তারা, নূরের ওপর হামলার জের, কেন্দ্রীয় সহ 7 জেলায় জাপা কার্যালয়ে হামলা, আগুন। দৈনিক ইনকিলাবের প্রধান শিরোনাম, প্রচার প্রচারণা ছাড়াও গুজব চরিত্র হননে হচ্ছে ব্যবহার, সোশ্যাল মিডিয়ায় পিছিয়ে রয়েছে বিএনপি। আরেকটি শিরোনাম, ফেব্রুয়ারির নির্বাচন প্রতিহত করার শক্তি কারণেই প্রেস সচিব। আরেকটি শিরোনাম, জাতীয় পার্টির কার্যক্রমকে নিষিদ্ধ করার আইনি প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে, জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। দৈনিক নয়াদিগতের প্রধান শিরোনাম, রাজনীতির অন্তরালে নতুন অঙ্ক, জাপাকে ঘিরে নানা তৎপরতা, নূরের ওপর হামলার পর উঠেছে নিষিদ্ধের দাবি। বিএনপি, জামাত ও এনসিপির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক আজ। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, ডাকসুর সাবেক ভিপি নূরের ওপর নৃশংস হামলা, সারা দেশে প্রতিবাদ, বিক্ষোভ, অবরোধ। 2 বিষয় নিয়ে জটিলতা, ঝুলে যাচ্ছে জুলাই জাতীয় সনদ। দৈনিক সমকালের প্রধান শিরোনাম, ফলাফলে শিক্ষকের বৈষম্যের শিকার 60% শিক্ষার্থী, ছাত্র রাজনীতির কাঠামোগত সংস্কার প্রয়োজন। আরেকটি শিরোনাম, নূর পর্যবেক্ষণে কেন্দ্রীয় সহ জাপার 6 কার্যালয়ে হামলা। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, ফেব্রুয়ারিতে ভোটে অনড় সরকার, সব ষড়যন্ত্র প্রতিহতের ঘোষণা বিএনপি সহ বিভিন্ন দলের, রণক্ষেত্র কাকরাইল, উত্তপ্ত রাজনীতি। তারেক রহমান জানিয়েছেন, বৈচিত্র্যের মধ্যে ঐক্যে বিশ্বাস করে বিএনপি। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, রাজনীতিতে উত্তাপ, শঙ্কা, জাতীয় পার্টির কেন্দ্রীয় সহ নানা কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ, ওষুধে কমিশন বাণিজ্যের দুঃসহ বোঝা রোগীর ঘাড়ে। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, রাজনীতিতে হঠাৎ উত্তাপ, নানা প্রশ্ন, ট্রাম্পের শুল্ক নীতি অবৈধ বলল মার্কিন আদালত। তারেক রহমান বলেছেন, সব জাতি গোষ্ঠীকে নিয়ে নিরাপদ দেশ গড়বে বিএনপি। দৈনিক দেশ রূপান্তর, নূরে উত্তাল রাজনীতি, নির্বাচনের আগে আরও ভয়ঙ্কর পরিস্থিতির ভয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কার, হামলার বিচারিক তদন্ত হবে। দৈনিক বণিক বার্তার প্রধান শিরোনাম, শুধু সড়ক সেতু অবকাঠামো তৈরি উন্নয়ন না, স্বাস্থ্য খাতেও বিনিয়োগ বাড়াতে হবে, বেসরকারি খাতকে স্বাস্থ্য খাতের উন্নয়নে সহযোগী করার তাগিদ। দৈনিক মানব জমিনের প্রধান শিরোনাম, নূরের মাথায় আঘাত, ভেঙে গেছে নাকের হাড়, বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত। আরেকটি শিরোনাম তারা করেছে, গণ অধিকারের সমাবেশ, 3 দফা দাবি, বিএনপি, জামাত ও এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক আজ। দ্য ডেইলি স্টার মেইন হেডলাইন্স, প্রাইমারি স্কুলস, dropouts up after 14 years of decline. Another headline, crimes against humanity being forced to rush the trials, ICT chief prosecutors fears next government may not continue trials. সবশেষ দৈনিক নিউ এজ, তাদের প্রধান শিরোনাম করেছে, অ্যাটাক অন নূর স্পার্কস আউটরেজ অল ওভার, ব্যান অন জেপি ডিমান্ডেড, পার্টি অফিসেস সেট অ্যাফায়ার across country. Yunus holds talks with BNP, Jamaat, NCP today. Business seeks free health sector. Regulation must be ensure access for all government. মোশাররফ ভাই, এই বিভিন্ন রকম শিরোনামগুলো শুনলেন, আমরা দেখলাম বেশিরভাগ ক্ষেত্রেই আসলে মূলত এখনকার রাজনৈতিক পরিস্থিতি নিয়েই তারা
শিরোনামগুলো করেছে। এখন প্রশ্ন হচ্ছে, এই যে হঠাৎ করে উদ্ভূত পরিস্থিতি তৈরি হলো, বা আজকে প্রধান উপদেষ্টা বিএনপি, জামাত বা এনসিপির সাথে বৈঠক করছেন, প্রশ্ন হচ্ছে এই যে এখনকার উদ্ভূত পরিস্থিতি বা উত্তপ্ত হয়ে ওঠা রাজনীতি, এর পেছনে আসলে মূল কারণটা কোথায়? কেন এরকম উত্তপ্ত হয়ে উঠলো? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ বাংলা ভিশনের দর্শক শ্রোতা যারা আমাদেরকে দেখছেন, সবাইকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। আসলে একটা জিনিস লক্ষ্য করবেন, একটা ফেসিস্ট বাংলাদেশ থেকে চলে গেছে, কিন্তু তার যে সেট আপ কিন্তু এখনো বাংলাদেশে রয়ে গেছে। নানা সেক্টরে আপনাদের মিডিয়া যদি বলেন কয়জন গেছে, অসংখ্য লোক এখনো কিন্তু সক্রিয় বাংলাদেশে, এবং যারা এই জুলাইয়ের গণ অভ্যুত্থানটাকে কোনোভাবেই মেনে নিতে পারছে না, যার কারণে নানাভাবে নানা ষড়যন্ত্র হচ্ছে। আমি মনে করি নুরের উপর এই হামলা তারই একটি অংশ, যে একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি করে কোনো মহল একটা বেনিফিট নিতে চায়। সেই বেনিফিটটা কি? বেনিফিটটা যদি বাংলাদেশে একটা আগামী দিনে নির্বাচন না হয়, যদি একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা না হয়, যদি গণমানুষের সরকার না আসে, তাহলে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হবে, যার বেনিফিটটা যাবে পতিত আওয়ামী লীগ সরকারের উপর। তারা মনে করবে, এখনই বলে দেখেন, অনেকে একটা ন্যারেটিভ দাঁড় করাতে চাচ্ছে, আগেই তো আমরা ভালো ছিলাম। মানে এই ধরনের একটা ন্যারেটিভ দাঁড় করিয়ে এই যে 5ই আগস্টের গণ অভ্যুত্থানটাকে মেলাইন করে দিতে চায়, যার কারণে আমার মনে হয় নুরুর উপর এই হামলা বলেন, নানা ধরনের যে কর্মকাণ্ড, এটা তারই একটি অংশ হিসাবে আজকে আমরা লক্ষ্য করছি। তবে এখানে হলো, আমরা যারা রাজনৈতিক শক্তি, যারা এই 5ই আগস্টের পর যারা এই ফ্যাসিস্টের বিরুদ্ধে আন্দোলন করেছিলাম, আমাদেরও কিন্তু একটা দায়িত্ব আছে এই রাজনৈতিক দলগুলি। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে এই সকল ষড়যন্ত্র মোকাবেলা করা কিন্তু সম্ভব। কিন্তু আমাদের মধ্যে তো বিভাজন আছে, কেউ নির্বাচন চায়, কেউ চাচ্ছে না, কেউ সংস্কার ব্যাপারে কথা বলছে, কেউ এর বিরুদ্ধে কথা বলছে, কেউ আবার নতুন একটা ইস্যু এখন পিআর এনে টোটাল এই ব্যবস্থাটাকে প্রশ্নবিদ্ধ করতে চায়। কিন্তু এই মতভেদ বা বিভাজন তৈরি হওয়ার কারণ কি? সবাই কারণটা হলো, এখন মনে করছে যে আগামী দিনে একটি নির্বাচন হবে, নির্বাচনে জনগণকে কে কতটুকু সম্পৃক্ত করতে পারে, কে কতটুকু তার সাপোর্ট নিতে পারে। কিন্তু বাস্তবতার আলোকে আপনাকে বুঝতে হবে যে আসলে বাংলাদেশের মানুষের তো একটা মাইন্ড সেট আপ আছে, যে পতিত 15 বছর, আজকে আপনি যে কথাটি বললেন যে আজকে আমার অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর, আজকে আমার ব্যাংকগুলিতে ব্যাপক তারুণ্য সংকট, আর আমার কর্মসংস্থান নাই, আমি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে একটা কাঙ্ক্ষিত পর্যায়ে আমি নিতে পারছি না। সামগ্রিকভাবে আগামী দিনে যে জিনিসটি, যে একটা বিনিয়োগ যদি আপনি বাংলাদেশে না নিয়ে আসতে পারেন, তাহলে অর্থনীতি কিন্তু ব্যাপক সংকট তৈরি হবে। এই সব অবস্থা উত্তরণের জন্য আপনার কিন্তু দরকার একটা স্থিতিশীল সরকার। সেটা সম্ভব একমাত্র নির্বাচনের মাধ্যমে, গণরায়ের মাধ্যমে। তা আপনি যদি সেই গণরায় যদি দিকে আমরা না যেতে পারি, তাহলে সংকট তো আরো বেশি ঘনীভূত হবে, এবং এই সকল যারা বিভিন্ন প্লেয়ার আছে, তারা দেখবেন এগুলি আরো নতুন খেলা শুরু করবে। এই যে আপনি গত 5-6 দিন আগে আপনি দেখবেন যে একটা নিউজ আপনাদের মেইন স্ট্রিম মিডিয়ায় করেছে, যে দিল্লিতে এস আলম গ্রুপ 2,500 কোটি টাকা শেখ হাসিনার কাছে হস্তান্তর। এই টাকা কোথায় ব্যয় হবে? এই নাশকতার জন্যই তো ব্যয় হবে, এই বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য তো ব্যয় হবে। সুতরাং আমি মনে করি ব্যক্তিগতভাবে এবং দলগতভাবে রাজনৈতিক দলগুলি আরো বেশি দায়িত্বশীল, সহনশীল এবং নিষ্ঠার সাথে কাজ করা উচিত। এই যে আজকে আপনি হেডলাইনে বলেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা 3টি রাজনৈতিক দলকে আজকে আহ্বান করেছে, এগুলি তো আর বেশি হওয়া উচিত। কারণ ডক্টর ইউনূস সরকারের সাথে রাজনৈতিক দলগুলির সাথে যত ক্লোজ রিলেশন তৈরি হবে, তত এই সকল সংকট থেকে উত্তরণ আমাদের জন্য সহজ হবে। কিন্তু এই মিটিংগুলো তো আমরা প্রতিনিয়ত দেখছি, মাঝে মধ্যেই দেখছি। কিন্তু যে অভিযোগটা রাজনৈতিক দলগুলি আমরা বাইরে শুনি যে করে, যে যে ধরনের একটা ফুটফুল আলোচনাটা হওয়া উচিত, সেখানে হয় না, যায় বসে চা খায় বা একটা মেসেজ দেয় যে এইটা আমরা করতে চাই, আপনাদের সমর্থন আছে কিনা। এইভাবে তো রাজনৈতিক সংকট সমাধান হয় না আসলে। কিন্তু মাঝখানে আমি একটু ইন্টারফেয়ার করতে চাই, যে এই যে এখন একের পর এক আলোচনা হচ্ছে বিভিন্নভাবে, আমরা বিভিন্ন সময় দেখেছি, জুলাই সনদ বলি কিংবা সংস্কারের কথা বলি, নানা ধরনের বিষয়গুলোতে আলোচনা হচ্ছে, কিন্তু সমাধান হচ্ছে না কেন? এখানে কি স্বার্থের কোনো দ্বন্দ্ব রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে? না, আমি কিন্তু আপনি যেভাবে বলছেন সমাধান হচ্ছে না, আমি কিন্তু এইভাবে দেখতে চাই না। আপনি দেখেন ইতিমধ্যে যে এই যে ঐক্যমত কমিশন, আমি মনে করি বিশাল সাফল্য। আপনার যদি 100-র মধ্যে 100 আপনার মধ্যে সমঝোতা হয়ে যায়, তাহলে তো আলোচনার দরকার ছিল না। তাহলে তো ডক্টর ইউনূস ঐক্যমত কমিশন থেকে একটা অর্ডিন্যান্স দিয়ে বলে দিতে পারতো যে এইগুলি আমরা করতে চাই। আপনি দেখেন দীর্ঘ 63 দিন আলোচনা হয়েছে, এবং নানা ক্ষেত্রে নানা মতের মাধ্যমে কিন্তু একটা সর্বশেষ একটা ঐক্যমতে পৌঁছেছে। যেমন আপনি যেটা আমি সর্বশেষ দেখলাম, যে বলেছে 20টি বিষয়ে তাদের আলোচনার বিষয় ছিল, এর মধ্যে 9টিতে সর্বসম্মতিক্রমে
মানে 9টাও যদি আপনি ধরেন তাহলে কত, প্রায় 45% সর্বসম্মতিক্রমে কিন্তু ঐক্যমত হয়ে গেছে। বাকি 11টাও প্রায় ঐক্যমত, কেউ কেউ একটু নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো সুতরাং যে কোনো রাজনৈতিক দলের নিজস্ব আইডিওলজি থাকতে পারে, তার বিশ্বাস থাকতে পারে, সেই ক্ষেত্রে তার পক্ষ থেকে সেই দিয়েছে। আমি মনে করি এইটাও একটা বিরাট সাফল্য। তো এইটাকে অগ্রগতি আপনি বলবেন না, বরং আমি মনে করি রাজনৈতিক দলগুলির কাছে একটা বিরাট দায়বদ্ধতা আছে। তারা যদি এই সংস্কার, বিচার বা নির্বাচন যদি করতে ব্যর্থ হয়, তাহলে ফ্যাসিস্টরা আবার পুনর্জন্ম হবে, এবং এই ব্যর্থতার দায় দায়িত্ব কিন্তু বাংলাদেশের বর্তমানে যারা রাজনীতি আছে এদেরকে নিতে হবে। এই কথাটা আমাদের কিন্তু স্মরণ রাখতে হবে। আপনি শুরুতে আরেকটা কথা বলছিলেন যে ফ্যাসিস্টরা বা ফ্যাসিস্টের ছায়া এখনো বিদ্যমান সব ক্ষেত্রেই। একটা প্রথম প্রশ্ন হচ্ছে, এই 1 বছর পরও এই ফ্যাসিস্টদের ছায়া দূর করা গেল না কেন? আর দ্বিতীয়, আপনি আরেকটি বিষয়ে বলছিলেন যে সময় যত গড়াবে ততই হয়তো প্লেয়াররা নতুন করে খেলা শুরু করবে। এই খেলা থামবে কখন, কিংবা এই খেলা কি আসলে নির্বাচনকে কেন্দ্র করে হবে? না, এই খেলা আপনি দেখবেন যে যারা জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে, যদি আপনি থিওরিটিক্যালি বলেন যে জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে আজীবনই ষড়যন্ত্র হয়েছে, সারা বিশ্বে আপনি দেখবেন যে যারা জাতির ঐক্য চায় না, জাতির সংগতি চায় না, জাতীয় অগ্রগতি হোক চায় না, তারা এই ষড়যন্ত্র সবসময় করবে। যার কারণে আপনি এখনো তো লক্ষ্য করেন যে এত বড় একটা গণ অভ্যুত্থানের পর 2000 লোকের পর কিছু কিছু লোকের বক্তব্য শোনেন না এখন, যে বাংলাদেশ নাই, মুক্তিযুদ্ধ নাই, অমুক সম, নানাভাবে কথাগুলি বলছে। অথচ আপনি দেখেন, আমি মনে করি 5 তারিখের পর যে ঐক্যটা জাতির মধ্যে তৈরি হয়েছে, আপনি এটা কি পূর্বে কখনো দেখেছেন? হ্যাঁ, আমরা দেখি, 2-1টা মুক্তিযুদ্ধের সময় দেখেছি। আর যদি আপনি ওই ক্রিকেট খেলা দেখেন, ফুটবল খেলা দেখেন, তখন দেখবেন জাতীয় ঐক্যবদ্ধ হয়ে যায়। এর বাইরে কিন্তু আপনি কখনো দেখবেন না, কিন্তু এই প্রথম হয়েছে। আর আপনি যে কথাটি বলেছেন যে সব ক্ষেত্রে দোষদের ছায়া, দোষদের ছায়া, আমরা যে কথাটা বলছি, আমরা কি বলে যে শেখ হাসিনা, আপনি শোনেন যে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, যে প্রশাসন বলেন বিভিন্ন টায়ার উনি তৈরি করেছে, টায়ার 1, টায়ার 2, টায়ার 3, আপনি কয়জন পালিয়ে গেছে? হয়তো টায়ার 1-এর কিছু লোক গেছে, 2 তো স্টিল আছে, 3 আছে, 4 আছে। এই যে এখন নানা ক্ষেত্রে নানা লোকদেরকে আপনি দায়িত্ব দিচ্ছেন, কাদের? এরা কারা? বরং আমরা দেখেছি আপনি একটা কমিশন গঠন করেছিল সরকার, যদি আপনি প্রশাসনের কথা আমি বলি, সেখানে প্রায় 700 লোককে আপনি তাদের উপর অবিচার হয়েছে, তাদেরকে আপনি মূল্যায়ন করেন নাই বলে এটা প্রমাণিত হয়েছে। সে 700 লোককে কিন্তু আপনি তাদেরকে কাউকে সচিব করেছেন, এডিশনাল সচিব, কিন্তু একটা লোককে কিন্তু সরকার কোথাও পদায়ন করে নাই। তা আপনি যদি ব্যক্তিগতভাবে মনে করেন বা সরকার যদি মনে করে এদের উপর অবিচার করা হয়েছে, তাহলে এরা কেন সুবিচার পাবে না? হয়নি তো, এখনো তো শেখ হাসিনার সেই দোষর এখনো সব জায়গায় আছে। আমি অন্য ঘটনা বাদ দেন, একটা কথা আপনাকে বলি শুধু, আমরা বলি বাংলাদেশের 3টা নির্বাচন প্রশ্নবিদ্ধ, 14, 18, 2024। 14 যিনি নির্বাচন কমিশনের সচিব ছিলেন, এখন তো উনি এই সরকারের দুর্দান্ত প্রভাবশালী সচিব, কই তাকে তো সরাচ্ছে না। তাহলে আপনি সরষের মধ্যে যদি ভূত থাকে, তাহলে ভূত তাড়াবেন কিভাবে? তো এই ধরনের নানা সেক্টর আছে, আমরা যার জন্য আমরা কিন্তু বারবার বলেছিলাম যে এই শেখ হাসিনার সাজানো প্রশাসনকে আপনি সরান। এই দেখেন, কালে আপনি আরেকটা নিউজ বলেছেন, আমি দেখছি যে নুরুল হক নুরুর উপর হামলা হয়েছে, এটা নিন্দনীয়, এটা কোনোভাবে সমর্থন করা যায় না। এবং এটা সরকার ইতিমধ্যে তদন্ত কমিটি করেছে, রাজনৈতিক দলগুলি সংগতি প্রকাশ করেছে। আমরা আশা করি যে যারা দোষী চিহ্নিত করে বিচারের আওতায় হবে। আমার একটা প্রশ্ন আছে, এখানে সবাই এক ধরনের সমব্যথী, বা নূরের উপর যে হামলা নিয়ে অনেকেই ন্যাক্কারজনক বলছে, এটা নির্মম একটা ঘটনা হয়েছে। প্রধান উপদেষ্টাও বিবৃতি দিয়েছেন, তিনি কথা বলার চেষ্টা করেছেন, রাজনৈতিক দলগুলোও অনেকে বিবৃতি দিয়েছেন। প্রশ্ন হচ্ছে, তাহলে হামলাটা করলো কারা? এটার দায়িত্ব সরকারের, সরকার বের করবে। এবং আমরাও ওখানে, এবং একটা প্রকাশ্যে রাজপথ হয়েছে, এটা কিন্তু আপনার হিডেনও কোনো হামলা হয় না, যে এমন হামলা হয়েছে যে কোনো আইডেন্টিফাই করার কোনো ডকুমেন্টস নাই। এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল, পুলিশ ছিল, এবং আমি যতটুকু যেই জায়গাটা কাকেরেল হয়েছে, নিশ্চয়ই সরকারের সিসিসি ক্যামেরা আছে, সুতরাং সরকার এটাকে আইডেন্টিফাই করা কোনো ব্যাপারই না। কিন্তু আমি ওই কথাটা বলতে চাই না। আমি কি একটা ঘটনা যখন ঘটেছে, আরেকটা, কারণ আমরা তো একটা স্থিতিশীল বাংলাদেশ চাই। কালকে দেখেন আরো জাতীয় পার্টির প্রায় 10-12টা অফিস ভাঙচুর করেছে, তাহলে আইনশৃঙ্খলা বাহিনী কি কাজ করেছে? বা এখানেও আমরা দেখলাম যে একটা পাল্টা আবার একটা হওয়ার কথা ছিল, কিন্তু প্রশাসন অনেকটা ট্যাকল করেছে। কিন্তু এটা তো হওয়ার কথা না। তাইলে কেউ কি চায় বাংলাদেশ অস্থিতিশীল অবস্থার মধ্যে যাক? এটা কি কেউ চায়? এটা তো কারোর জন্য কাম্য না। যদি আবার বাংলাদেশ এই পথ হারায়, এর জন্য বাংলাদেশে কিন্তু চরম মূল্য দিতে হবে। এই জিনিসটা আমাদের রাজনীতিবিদ বা যারা এখন প্রশাসনে আছে তাদেরকে কিন্তু মাথায় রাখতে হবে।
মানে যেটা দেখা গেল যে একটি ঘটনার পরে আরেকটি রাজনৈতিক দলের কার্যালয় ভাঙচুর করা হয়েছে, অনেক জায়গায় আগুন দেওয়া হয়েছে, সেটাও কি রাজনীতির জন্য কোনোভাবে কাঙ্ক্ষিত? আমাদের স্পষ্ট বক্তব্য দেন, বিএনপির পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে, কেউ যদি কোনো অপরাধ করে আপনি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেন, তার বিচার করেন, তার শাস্তি দেন, কিন্তু আপনি মব তৈরি করে জনমতে একটা আতঙ্ক, এই যেমন বাংলাদেশে আপনি যেভাবে এখন বিশ্লেষণ করেন না কেন, মব কিন্তু একটা আতঙ্কের নাম এখন যে কোনো মানুষ। কারণ কিছু লোক জড়ো হয়ে যদি একটা ডিমান্ড করে, আপনি যদি সেটা বারবার মানে যৌক্তিক ও অযৌক্তিক আপনি মেনে নেন, তাহলে তো এটা একটা আপনি কাউকে উস্কানি দিচ্ছেন, কাউকে আপনি এই ধরনের কাজ করার জন্য উৎসাহিত করছেন। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা দেখছি নির্বাচন নিয়ে এক ধরনের একটা মোটামুটি রোডম্যাপ অনেকেরই জানা, হয়তো দিনক্ষণটা এক্স্যাক্টলি হয়তো বলা হয়নি, কিন্তু কেউ কেউ বলছেন এখনকার যে রাজনৈতিক উত্তাপ বা যেই অস্থিরতা কিংবা বিশৃঙ্খলা, সেটার পিছনে নির্বাচনী রোডম্যাপে উৎকণ্ঠার একটা কালো ছায়া কেউ কেউ দেখতে পাচ্ছেন। একজন রাজনীতিবিদ হিসেবে আপনিও কি মনে করেন যে এটা কি শুধুই নির্বাচন কেন্দ্রিক বা নির্বাচন বানচালের ষড়যন্ত্র বা অপচেষ্টা? না, এই ষড়যন্ত্র তো আছে, এটাতে আপনি অস্বীকার করার তো কোনো সুযোগ নাই, কারণ সবাই তো ক্ষমতায় যেতে চায়। অনেকে আছে এখন এই মুহূর্তে, আপনি প্রেজেন্ট যদি বাংলাদেশের অবস্থা দেখেন, অনেকে মনে করে এখন তো আমি ভালো আছি, আমি সচিবালয়ে গেলে আমার তদবিরটা হয়, আমার নানা লোক নানা জায়গায় সেট করা আছে। যেমন এই দিন দেখলাম আপনাদের মিডিয়া একটা নিউজ যে কোনো একটা সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয়ে 63টার মতো পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, 20টা বিশ্ববিদ্যালয় বেশি কোনো একটা সংগঠনের, তাদের তো সুবিধা আছে। সচিবালয়ে আমরা অনেকের শুনি যে অমুকের লোক সেট করা আছে, তারা মনে করে যদি নির্বাচন না হয়, জনগণের সরকার না আসে, তাহলে তো তারা এবার নানা কাজকর্মে আর্থিক সুবিধা, নানা ক্ষেত্রে সুবিধা পেতে পারে। কিন্তু এই ক্ষুদ্র স্বার্থর জন্য আপনি বৃহত্তর স্বার্থকে বিসর্জন দিলে জাতিকে চরম মূল্য দিতে হবে। আপনাকে আমি কয়েকটা খাতের কথা বলি। আপনার একটা সরকার শুধু তো রাষ্ট্র পরিচালনা করে না, তাকে রাষ্ট্রের যে চাহিদাটাকেও তাকে পূরণ করতে হবে। আপনি দেখেন এই বৈষম্য বিরোধী আন্দোলনের মূল ডিমান্ডটা কি ছিল? আপনারাই তো নিউজ করেছেন, কর্মসংস্থান, অর্থাৎ চাকরি ক্ষেত্রে বৈষম্য, তারা চাকরি পাচ্ছেন। এই 1 বছর 1 মাস আমরা অতিক্রম করছি, আপনি এখন পর্যন্ত কি কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেন? বিনিয়োগ বাড়েনি, কর্মসংস্থান। বরং আমি আপনাকে একটা ডাটা বলি, শেখ হাসিনার সময় আমি একটু আপনাকে বললে, আপনার ডাটাটা বললে আপনি একটু দেখতে পাবেন, বুঝতে পারবেন যে শেখ হাসিনার আমলে আপনার বেকারত্ব ছিল 24%, 24 লাখ, এখন প্রায় 29 লাখের মতো বেকার বেড়ে যাচ্ছে। আপনি যদি দারিদ্র্যের হার দেখেন, শেখ হাসিনার আমলে ছিল দারিদ্র্য 20.5, এখন প্রায় 28%। এর জন্য কি আমরা গণঅভ্যুত্থান করেছিলাম? কয়েকদিন আগের গবেষণা বলছে দারিদ্র 4% বেড়েছে না? ওই তো আপনার আরো বেড়ে যাচ্ছে। এটা তো আপনার অনেক ক্ষেত্রে, কারণ কর্মসংস্থান নাই, আপনার বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে, আপনার বিনিয়োগ নাই। বিনিয়োগ আপনি একটা এই সব দেশটা তো চেইন সিস্টেমে চলে। আপনার বিনিয়োগ হলে শিল্পায়ন হবে, শিল্পায়ন হলে কর্মসংস্থান হবে, কর্মসংস্থান হলে অর্থনীতির একটা প্রভাব বাড়বে। তা আপনার এই জায়গাটা তো টোটালি স্টপ। এই যার জন্য আপনি দেখবেন গ্রামগঞ্জে সব জায়গায় এই চুরি ডাকাতি কিন্তু বেড়ে যাচ্ছে। একটা লোক যখন দেখবে তার বাচ্চা না খেয়ে রাতে চিৎকার করছে, সে ঘরে বসে থাকবে? সে তো ওর মুখে খাদ্য দেওয়ার জন্য চুরি বলেন ডাকাতের জীবনের বহু নানা অপকর্মের মধ্যে সে জড়িত হয়ে যাবে। সুতরাং সরকারের দায়িত্ব মানুষকে কর্মমুখী করে তোলা, কর্মসংস্থান তৈরি করা। সেই ক্ষেত্রে তো এই সরকার 100% ব্যর্থ হয়েছে। তেমনই একটা ইঙ্গিত দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলছেন অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র করতে চায় বিএনপি। তিনি এটিও বলেছেন সব জাতি গোষ্ঠীর সমর্থন চান। এখন এই অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র মানে আপনি যে কথাগুলো বলছিলেন যে বিনিয়োগ বাড়ছে না, কর্মসংস্থান বাড়ছে না, কিংবা রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের অস্থিরতা আমরা দেখছি, এই বিএনপি যদি ক্ষমতায় আসে কিংবা অন্তর্ভুক্তিমূলক সরকার যদি গঠন হয়, সেই ক্ষেত্রে কি এই ধরনের বৈষম্যগুলো দূর হবে? হওয়া উচিত হবে বলে বিএনপি বিষয়। কারণ আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, এই যে বলে যে রাজনৈতিক দলগুলি স্যাক্রিফাইস করে না, এরকম কিছু কথা আছে না, যে তারা দলীয় স্বার্থটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দেয়। আপনি দেখবেন বিএনপির এবার যদি আপনার এই যে 31 দফা রাষ্ট্র মেরামতে, সেখানে যদি দেখেন বিএনপি কি বলেছে, তারেক রহমানের যে কথা, অন্তর্ভুক্তি বলতে আপনি এটা শুধু মুখে বললে তো হবে না, এটা তো শুধু শব্দ চয়ন না, এটাকে বাস্তবায়ন করতে হবে। উনি কি বলেছে, বিএনপি কি বলেছে, যদি আগামীতে বিএনপি এককভাবেও জনগণের ম্যান্ডেট পায়, আমরা দলীয় সরকার করব না, আমরা একটা জাতীয় সরকার করব। এইটা কি বলে অন্তর্ভুক্তিমূলক একটা ব্যবস্থা। তারপর এই যে দেখছেন তারেক রহমান কাল যে বক্তব্যটা দিয়েছে, এটা কিন্তু আমাদের দলের দর্শনের সাথে মিল আছে। বিএনপি কি বাংলাদেশি জাতীয়তাবাদে বিশ্বাস করে,
কালকে উনি কিন্তু একটা এই যে ক্ষুদ্র নিগোষ্ঠীর একটা সম্মেলনে বলেছে, কারণ আমি যেমন বাংলাদেশের নাগরিক, আপনি যেমন বাংলাদেশের নাগরিক, একটা ওই চাকমা বলেন, রাখাইন বলেন, অন্যান্য যে ক্ষুদ্র নিগোষ্ঠী তারাও বাংলাদেশি জাতীয় বা বাংলাদেশি, যার জন্য আমরা আমাদের পার্টির ম্যানিফেস্টো কি যে আমরা বাংলাদেশি, যেটা কিন্তু এখন সবাই অ্যাকসেপ্ট করে নিয়েছে। আগে বাঙালি বলতো একটা নির্দিষ্ট জনগোষ্ঠীকে বোঝানো হয়, আর বাংলাদেশি বললে আপনার এখানে যে যা আছে সবাই বাংলাদেশি। আজকে সেই রকম একটা অন্তর্ভুক্তিমূলক সরকার আমাদের নেতা জনাব তারেক রহমান আগামী দিনে গঠন করতে চাচ্ছে, এবং সেইটা আমরা ইতিমধ্যে জাতির কাছে আমরা অঙ্গীকার করেছি, যদি আগামীতে বিএনপি ক্ষমতায় আসে আমরা একটা ন্যাশনাল গভর্নমেন্ট তৈরি করব সবাইকে নিয়ে, যাতে আমরা দেশটাকে নতুনভাবে গড়ে তুলতে পারি। একটি গণমাধ্যমের রিপোর্ট, এটা আমি কোট করছি, যে বলা হচ্ছে সোশ্যাল মিডিয়ায় পিছিয়ে বিএনপি, প্রচারণা ছাড়াও গুজব চরিত্র হননেও তারা ব্যবহার হচ্ছে। প্রশ্ন হচ্ছে ভার্চুয়াল যেই সংবাদটি হয়েছে সোশ্যাল মিডিয়ায় বিএনপি অনেকটা পিছিয়ে রয়েছে, আসলে কি বিএনপি সামাজিকতার ক্ষেত্রে কিংবা এই ভার্চুয়াল যে আন্দোলন বা ভার্চুয়াল যে লড়াইয়ের ক্ষেত্রে বিএনপি আসলে পিছিয়ে রয়েছে? না, এই ক্ষেত্রে আমি যেখানে আমাদের দুর্বলতা আছে এটা স্বীকার করা আমি মনে করি খুব অন্যায়ের কিছু না। হ্যাঁ, এই ক্ষেত্রে বিএনপি আমরা অনেক পিছিয়ে আছি। এটা কারণটা হলো কি, আসলে এই কাজগুলি যারা করে, আপনি দেখবেন যে কোনো সংগঠন আগে থেকেই আপনার মনে আছে বাঁশের কেল্লা, সেই বহু কিছু এরকম লোক আছে না, কি বিএনপি এই ক্ষেত্রে কিন্তু এই নোংরা খেলা কখনো বিএনপি খেলেনি। কিন্তু বিএনপিকে কখনো গবেষণায় জোর দিয়েছে? এখন দিচ্ছে বিএনপির যখন বিএনআরসি একটা আমাদের গবেষণা প্রতিষ্ঠান আছে, আমাদের মিডিয়া সেলকে শক্তিশালী করা হচ্ছে, এবং ইয়ং জেনারেশনের মধ্যে একটা মিডিয়া গ্রুপ তৈরির আমরা চেষ্টা করছি। এই অপপ্রচার, কারণ এখন তো আপনি মনে করেন যে সরকারও কিন্তু এখন বিব্রত করা অবস্থা, এআই দিয়ে যে আপনার যা তৈরি করা হচ্ছে এইটাও তো অনেক সময় নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। অর্থাৎ একটা জনমতে একটা বিভ্রান্ত তৈরি করার জন্য কোনো মহল চেষ্টা করছে। এই ক্ষেত্রে বিএনপি সবল না, এটা আমরা স্বীকার করতে চাই। আমি নির্বাচন প্রসঙ্গে আরেকটি প্রশ্ন করতে চাই। গতকালকে প্রেস উইংয়ের প্রেস সেক্রেটারি বলেছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, এটা প্রতিহত করার কোনো শক্তি নেই। আসলে আমার জানার যে বিষয়টা, এটা আসলে সরকার পক্ষ থেকে বলতে হচ্ছে কেন? নির্বাচন কি আসলেই প্রতিহত করার জন্য কোনো ধরনের অপচেষ্টা এখনো বিদ্যমান? না, আপনি একটা জিনিস লক্ষ্য করেন, এই যে নূরের উপর হামলা, অথচ বাংলাদেশে যে একটা অস্থিতিশীল অবস্থা তৈরি করার কোনো প্রচেষ্টা, এগুলি মূল টার্গেটটা কি? আপনার যেই পথে আমরা এগোচ্ছি এই পথটাকে অসচ্ছল করে দেওয়া, কঠিন করে দেওয়া, আর যার কারণে কিন্তু এই অনেকের মাঝে কিন্তু একটা বিভ্রান্তি এখনো আছে। আপনার যদি মিডিয়াতে কাজ করেন, মানুষের সাথে প্রতিনিয়ত আপনার ইন্টারাকশন হয়, অনেকেই কিন্তু বিশ্বাস করতে পারছে না যে নির্বাচনটা হবে কিনা, যার জন্য ওই যে কদম্বনী মরিয়া প্রমাণ করিল আমি মরি নাই, যার জন্য সরকারকে কিন্তু বারবার বলতে হচ্ছে যে আমরা ফেব্রুয়ারিতে ইলেকশন করতে চাই, কারণ সরকারের এমন কিছু কর্মকাণ্ড যেটা জনমানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি করছে। আপনার নিশ্চয়ই মনে থাকার কথা যে কোনো উপদেষ্টা বলেছিলেন যে ইউনূস সরকারকে 5 বছর চাই, এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টা সহ। তো এই সকল কথা মানুষের মনে তো একটা বিভ্রান্তির একটা রেখাপাত করেছে। ওই জায়গা থেকে উত্তরণের জন্য সরকার চেষ্টা চালাচ্ছে জনগণের মধ্যে একটা আস্থা ফিরে। তবে আমরা বিশ্বাস করি যে বাংলাদেশের নাগরিক হিসাবে যে জাতির স্বার্থে, দেশের স্বার্থে আপনার নির্বাচন হওয়া উচিত। আরেকটি বিষয়, যে আমরা দেখছি যে ছাত্র সংসদ নির্বাচনগুলো অনেকটাই প্রাণবন্ত, বিশেষ করে ডাকসু, জাকসু কিংবা রাকসু বিভিন্ন জায়গায় নির্বাচন হতে যাচ্ছে। এমন একটা পরিস্থিতি যখন নির্বাচন হচ্ছে, তখন আমরা এই নূরের উপর হামলাকে কেন্দ্র করে ক্যাম্পাসগুলোতে এক ধরনের অস্থিরতা দেখছি। এই অস্থিরতা কি কোনো খারাপ সিগন্যাল দেয়? না, এটা আমি ইতিবাচক হিসেবে দেখতে চাই। যেমন আমরা তো একসময় ছাত্র রাজনীতির কর্মী ছিলাম বা নেতা ছিলাম, আমরা কিন্তু জাতির কোথাও যদি আমরা কোনো অসঙ্গতি দেখেছি, অথবা আমরা মনে করেছি যে বিবেক জাতির, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির বিবেক হিসাবে সবাই চিহ্নিত করে, এখানে প্রতিবাদ করা, এর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানো, এটা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা চিরাচরিত ঐতিহ্য। সুতরাং এটাকে আমি কোনো নেগেটিভ দেখতে চাই না, আমি ইতিবাচক হিসাবে দেখতে চাই। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা ছাত্র সমাজের দায়িত্ব, এবং আমি মনে করি এটাই করেছে। কিন্তু এই ছাত্রদের মধ্যে যে এই নির্বাচনকে কেন্দ্র করে এক ধরনের বিভক্তি কিংবা আমি অমুক আমি তমুক, তাকে ট্যাগ দেয়া একে ট্যাগ দেয়া, না, এখন একটা নির্বাচন আপনাকে আমি যদি যে কোনো জায়গায়, যেমন আপনি আর আমি আলোচনা কি করছি যে রিয়াল কোনটা সেটাকে আমরা বের করার চেষ্টা করছি। সেক্ষেত্রে আপনি যদি ভালো ফলাফলটা পেতে চান, তাহলে খারাপটা কি সেটা তো আমাকে আগে আইডেন্টিফাই করতে হবে, আমাকে চিহ্নিত করতে হবে। ওই খারাপটাকে আমি চিহ্নিত করেই তো আমি ভালোর দিকে যেতে হবে। তা আমি মনে করি না যে এটা খুব বিভাজন তৈরি করবে, আমি মনে করি এটা গণতান্ত্রিক চর্চাটাকে আরো বেশি শক্তিশালী করবে, বরং এই যে তরুণদের মনে যে একটা গণতান্ত্রিক ভিত্তি,
এটা আগামী দিনে আর সুদৃঢ় করবো বলে আমি মনে করি। নির্বাচন তো ঘনিয়ে আসছে, যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় খুব বেশি সময় হাতে নেই, হয়তোবা শিগগিরই ভোটার তালিকা চূড়ান্ত হবে। আপনি যে প্রসঙ্গটি বলছিলেন যে খারাপটা চিহ্নিত করে এগিয়ে যাওয়া উচিত, বিএনপিকে আসলে সেই তার নিজের খারাপ দিকটা চিহ্নিত করে এগিয়ে যাচ্ছে? আপনার কি মনে হচ্ছে যে বিএনপির কর্মকাণ্ড বিএনপির মধ্যে কি কোনো উপলব্ধি নেই, আত্মজিজ্ঞাসা নেই? অবশ্যই আছে। আপনি দেখেন এই যে 31 দফা যদি আমি একটু বিশ্লেষণ করি, আপনি দেখবেন 31 দফা কি আমাদের অভিজ্ঞতার ফসল। কারণ বিএনপি জানেন দীর্ঘ 4-5 বার বিএনপি রাষ্ট্র পরিচালনা করেছে। আমরা রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে যে সংকটগুলি আমরা সম্মুখীন হয়েছি, এই যেমন আপনি দেখেন যে আমরা লক্ষ্য করেছি যে একটা দলীয় সরকারের অধীনে যদি নির্বাচন হয়, যেটা শেখ হাসিনা করেছে, সেই নির্বাচন কখনো অর্থবহ হতে পারে না। যার জন্য কিন্তু বিএনপির উপলব্ধি যে আগামীতে সকল নির্বাচন জাতীয় সংসদে একটা কেয়ারটেকার গভর্নমেন্টের হবে। তো এটা কি আপনি অতীত থেকে শিক্ষা না আপনি মনে করবেন? বিএনপি মনে করেছে যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির মধ্যে ক্ষমতার একটা ব্যালেন্স থাকা উচিত। আজকে কিন্তু বিএনপি সেই প্রস্তাবটা দিয়েছে যে এটার মধ্যে একটা চেক আপ ব্যালেন্স থাকা উচিত। বিএনপি কি বলেছে যে লোকাল গভর্নমেন্ট আপনি দেখেন যে শেখ হাসিনার আমলে দেখবেন এমপিও নৌকা পায় আর একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানও নৌকা পায়। অর্থাৎ আপনি এমন একটা মেসেজ দিচ্ছেন প্রশাসন থেকে সবাইকে যে এইটা তোমার সাপোর্ট করা হচ্ছে। বিএনপি স্পষ্ট বলেছে যে লোকাল গভর্নমেন্ট হবে নিরপেক্ষ, এখানে কোনো জাতীয় মার্কা থাকবে না। তো এইটাকে আপনি উপলব্ধির একটা বাস্তবায়ন বলবেন না? তারপর আপনি দেখবেন আমরা পার্লামেন্টটা দেখি যে এটা সংসদ, যে সংসদকে বলা হয় ওই যে আপনি সবাই দেখি যে মানুষ এটা খুব মজা পায় যে হাজ যুক্ত হয়েছে, হাজ যুক্ত হয়েছে, বলে না। বিএনপি কিন্তু ওই জায়গা থেকে বেরিয়ে যেতে চায়। বিএনপি কি বলেছে? আর্টিকেল 70, যেটা দলের বিরুদ্ধে কথা বলা যায় না, সেটা সংশোধন করে বিএনপি বলেছে যে না, আপনারা বলতে পারবেন, শুধু বিএনপি 4টা চায়, আপনার বাজেট, জাতীয় নিরাপত্তা, অ্যামেন্ডমেন্ট, এইগুলির ব্যাপারে বলছে যে এইগুলি ছাড়া আপনি যে কোনো সমালোচনা করতে পারবেন। তো আপনি এইগুলি কি গণতন্ত্রের পথে নতুন যাত্রা না? আমাদের উপলব্ধি থেকে এগুলি তৈরি হয়েছে না? তারপর বিএনপি আরেকটা কথা বলেছে যে ওই যে আপনার জাতীয় সরকার, এটাকে আমরা আবার একটু সিম্বলিক যেটা বলেছি যে একটা রেইনবো নেশন আমরা তৈরি করতে চাই। অর্থাৎ রংধনুর যেমন 7টি রং আছে, বাংলাদেশের নানা মত নানা পথ আছে, সবগুলিকে আমরা এক বিন্দুতে এনে জাতির ঐক্যে আমরা কাজে লাগাতে চাই। তো এটা আমি মনে করি যে একটা বিরাট ডেভেলপমেন্ট ইন পলিটিক্স। আমরা আলোচনা একেবারে শেষ পর্যায়ে রয়েছে, একটু ছোট করে জানতে চাই যে আজকে প্রধান উপদেষ্টার সঙ্গে যে 3টি রাজনৈতিক দলের আলোচনার রয়েছে, এই আলোচনায় আসলে এখনকার উদ্ভূত পরিস্থিতির সমাধানটা কিভাবে চান? না, আসলে আমি মনে করি আলোচনার সভ্য সমাজে কিন্তু আলোচনার কোনো বিকল্প নাই। এই ডায়লগগুলো কিন্তু আরো বেশি হওয়া উচিত ছিল। কারণ প্রতিনিয়ত আমরা কাজ করতে গিয়ে নানা ধরনের সমস্যা তৈরি হয়, নানা ধরনের চিন্তা চেতনা মানুষের মনোজগতে আসে। এটাকে যতটুকু আপনি মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে সলভ করতে পারবেন, ততই কিন্তু আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আমি এটাকে ইতিবাচক হিসাবে দেখতে চাই। শুধু এইটা না, আমি মনে করি এই ধারাটা অব্যাহত রাখা উচিত আগামী নির্বাচন পর্যন্ত। যত আপনি অব্যাহত রাখতে পারবেন, তত এইসব সংকট থেকে উত্তরণ করে আমরা দেশটাকে গণতান্ত্রিক পথে এগিয়ে নিয়ে যেতে পারবো এবং জন আকাঙ্ক্ষাকে আমরা ধারণ করতে পারবো। জি, অসংখ্য ধন্যবাদ জনাব এবিএম মোশাররফ হোসেন, আজকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। প্রাণবন্ত আলোচনা হলো, নিশ্চয়ই আমরা আগামী দিন অন্য আলোচনা করব। দর্শক, আজ এখানেই শেষ করতে হচ্ছে ফ্রন্ট পেজ। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। আগামী দিন দেখা হবে একই সময়ে, সেই প্রত্যাশায় শেষ করছি। আল্লাহ হাফেজ।